নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইরানের রিজিম চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কেমন ধরনের রিজিম চেঞ্জ? যেটা সবাই বলছিল যে 1979 সালের আগে ইরানে রাজবংশ শাসন করত, এবং এই 79 সালের আগে যখন রাজবংশ শাসন করত, এই শাসনকালে এই রাজবংশের অত্যাচারে ইরানবাসী কি করেছিল, যে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, যেটা ইরানের মানুষ বলে। যে যখন রাজবংশের মানুষরা প্রতিবাদ করে এবং প্রতিবাদে আগুনটা যখন গোটা ইরান জুড়ে ছড়িয়ে পড়ে, তখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাজবংশ কি হয়েছে, আমেরিকাতে গিয়ে আশ্রয় নিয়েছিল। এবং এইটাও বলতে শোনা যায় যে যদি আপনারা দেখেন যে এই শাহ পল্লবী ডাইনেস্টি বা বংশ, এটা কিন্তু টোটালটাই কন্ট্রোল করতো আমেরিকা। কিন্তু বর্তমান সময়ে যদি আপনারা দেখেন, ইসরায়েল, আমেরিকা এবং ইরান যুদ্ধ যে লেভেলে গতিবেগে এগিয়ে চলেছে, ইসরায়েল আমেরিকা মিলে যেমন ইরানেও বম্বিং করছে, ইরানও কিন্তু চুপ করে বসে নেই, ইরানও কিন্তু পাল্টা আক্রমণ করে যাচ্ছে। যার ফলে যেটা ভাবা হচ্ছিল যে ইরানে কি সরকার পরিবর্তন হতে যাবে, সরকার পরিবর্তন হলো, কিন্তু অন্যরকমভাবে, মানে সোজা আঙ্গুল না গিয়ে হাতটা কিন্তু টোটাল বেঁকানোভাবে কিন্তু পরিবর্তনটা হলো। কি হয়েছে দেখুন, আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস তুলে ধরি। ইরানের আর্মি, আইআরজিসি, তারা সমস্ত ক্ষমতা কিন্তু বর্তমান সময়ে ইরানে তাদের হাতে চলে গেল। অর্থাৎ আপনি বলতে পারেন যে টোটাল ইরান দেশটাকে কন্ট্রোল এই মুহূর্তে কে করছে, আর্মি করছে। এবার পরিষ্কারভাবে প্রশ্ন হচ্ছে কি ঘটনা ঘটেছিল। আগে আপনাকে কয়েকটা বিষয় কিন্তু জেনে নিতে হবে, তারপর কিন্তু বর্তমান ঘটনার সাথে আপনি রিয়েক্ট করতে পারবেন যে অ্যাকচুয়ালি কিভাবে সরকারটা পরিবর্তন হয়েছে। বিষয়টা হয়েছে, এটা বুঝতে গেলে আপনাকে আগে ইরানের ইতিহাস বুঝতে হবে এবং ইরানের ইন্টারনাল পাওয়ারের স্ট্রাকচার বুঝতে হবে। কিভাবে দেখুন, আমরা তিনটে স্টেপ দেখি পাওয়ারের ক্ষেত্রে। একটা হয় লেজিসলেটিভ, একটা হয় জুডিশিয়ারি, আর একটা হয় এক্সিকিউটিভ। তো সবার প্রথমে আসে লেজিসলেটিভ। লেজিসলেটিভ মানে কি, আমরা যেমন আমাদের দেশে পার্লামেন্ট আছে, আপনি আমি ভোট দিয়ে এমপি সাহেবদেরকে যেখানে পার্লামেন্টে পাঠাই, যেখানে আইন তৈরি হয়, সেটাকে আমরা লেজিসলেটিভ বলি। অপরদিকে লেজিসলেটিভ যখন আইন তৈরি করে, সে আইনটাকে এক্সিকিউট করা করছেন, এক্সিকিউটিভ পাওয়ারের কাছে চলে যায়। এক্সিকিউটিভ পাওয়ার বলতে আইএএস অফিসার, আইপিএস অফিসার, আইএফএস অফিসার, যেটা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে হয়। এবার সেইখানে যদি কোনো সমস্যা হয়, আইনগত সমস্যা হয়, সেই বিষয়টা যায় কোথায়, সেটা যায় একটা মামলা হয়, কেস হয়, সেটা যায় কোর্টের কাছে, জুডিশিয়ারির কাছে। তাহলে এই হচ্ছে পাওয়ারের তিনটে স্ল্যাব, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। বর্তমানে প্রশ্নটা হচ্ছে যে যদি আপনারা দেখেন ইরানের ক্ষেত্রে ইন্টারনাল স্ট্রাকচারটা, এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। কেন বলছি আলাদা? কারণ ইরানে একজন সুপ্রিম লিডার আছে। হ্যাঁ, এই সুপ্রিম লিডারের কাছে সব থেকে বেশি পাওয়ার আছে। এবার আপনি বলবেন যে ইরানে প্রেসিডেন্ট নেই, হ্যাঁ প্রেসিডেন্ট আছে। এবার আপনার মাথার মধ্যে প্রশ্ন হবে যে এই সুপ্রিম লিডারকে তাহলে ভোটে জেতাচ্ছে কেন? দেখুন, ইরানে ভোট হয়, আপনারা এটা ভাববেন না যে ইরানে ভোট হয় না, ইরানে ভোট হয়, কিন্তু সুপ্রিম লিডার ওই পদের জন্য ভোটটা হয় না। সুপ্রিম লিডার যে বসে গেল সিংহাসনে, সেই কিন্তু থেকে গেল, ঠিক আছে, কিন্তু ভোট হয় কার জন্য? প্রেসিডেন্টের জন্য। এবার প্রশ্ন হচ্ছে এই সুপ্রিম লিডারের কাছেই তাহলে সব থেকে বেশি ক্ষমতা। কেন বললাম? কারণ এই সুপ্রিম লিডারের হাতেই আছে ইরানের মিডিয়া, এই সুপ্রিম লিডারের হাতেই আছে মিডিয়া কন্ট্রোলের পাশাপাশি ইরানের ইন্টারনাল পলিসি কন্ট্রোল করা এবং এক্সটার্নাল পলিসি কন্ট্রোল করা, এটাও তার হাতে আছে। আছে ইরানে আর্মি কন্ট্রোল করা এবং সাথে সাথে ইরানে রিলিজিয়াস সিস্টেমটাও কন্ট্রোল করার ক্ষমতা কার হাতে আছে? ইরানে এই সুপ্রিম লিডারের কাছে আছে। এবার যদি প্রশ্ন হয় তাহলে ভোট হয় না সুপ্রিম লিডার পদে? না, যেটা আমি আপনাদের বললাম, ইরানের সুপ্রিম লিডার পদে কোনো ভোট হয় না। ইরানের মানুষ কি সুপ্রিম লিডার পদে ভোট দেয়? না, ভোট দেয় না। ভোট হয় কিসের জন্য? প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য, রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য। আর এই রাষ্ট্রপতি যে থাকবে ইরানে, সেই রাষ্ট্রপতির আন্ডারে থাকবে কারা? ইরানের সুপ্রিম লিডারের যারা ক্যাবিনেট মিনিস্টাররা আছেন, তারা থাকবেন, তাদেরকে কন্ট্রোল করবেন। তাহলে একটা কথা বলা যেতেই পারে, ইরানে তাহলে মেন ক্ষমতা সুপ্রিম লিডারের হাতেই চলে রয়েছে। এবার এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইরানে ক্ষমতা চেঞ্জ হয়ে গেল। কি হয়েছে? বড় ক্ষমতা বা বড় ব্রেকিং আপডেট যদি আপনারা দেখেন, এই মুহূর্তে পুরো সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে? ইরানে যে সুপ্রিম লিডার ছিল আয়াতুল্লাহ আলী খামেনি,
সে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে, আমেরিকা ইসরায়েল মিসাইলে তারা মৃত্যু হয়েছে, তার একটা বিভিন্ন ছবি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছেন। এবং প্রশ্ন হচ্ছে এখানে এই আয়াতুল্লাহ খামেনির সঙ্গ ছায়া যারা ছিলেন, যার আয়াতুল্লাহ খামেনির লবিকে যা মেনে চলতো বা এক্সপার্ট প্যানেলে যাদের লিডারদের নাম ছিল, সেই সমস্ত মানুষদেরকে কি করেছে এই প্রেসিডেন্ট একটা করে এলিমিনেট করে দিয়েছে, মানে বাদ দিয়ে দিয়েছে। যখন এরা বাদ পড়ে গেছে তাহলে এবার তো সুপ্রিম লিডারের পদটা খালি রয়েছে, ওটা তো ভ্যাকুয়াম রয়েছে, তাহলে এবার সুপ্রিম লিডার হবে কে? তখন ইরানের প্রেসিডেন্ট কি করলো, মুস্তফা আলী খামেনিকে ইরানের সুপ্রিম লিডার পদে বসালো। প্রত্যেকটা ঘটনাকে কানেক্ট করুন আপনারা। যখন মুস্তফা আলী খামেনিকে সুপ্রিম লিডারের পদে বসালো, এই মুস্তফা আলী খামেনি ছিল অত্যন্ত দুর্বল এবং অভিজ্ঞতাহীন একজন মানুষ, যেটা ইরানবাসী এবং গোটা মিডল ইস্ট দাবি করছে, এবং তাকে পাবলিকলি তাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, জনগণের সাথে মিলেমিশে যেতে পারছে না, সেটাও বলা যাচ্ছে। এবং শোনা যাচ্ছে যে ইসরায়েল আমেরিকা বোমায় মিসাইলে তার সেও আহত হয়েছে এবং কোমায় চলে গেছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, ইরানে এখন সুপ্রিম লিডারের পদ সম্পূর্ণ ভ্যাকিউম, সম্পূর্ণ খালি। নেতৃত্ব দেবে কে? ব্যাস, এবার প্রশ্ন হয়ে গেল, তাহলে এবার নেতৃত্ব নিশ্চয়ই প্রেসিডেন্ট দেবে, সুপ্রিম লিডারের পর প্রেসিডেন্টের জায়গা। এবং ইরানে বর্তমান প্রেসিডেন্ট যদি দেখেন পেজেশকিয়ান আছে, যখন সুপ্রিম লিডারের জায়গায় এখন মোটামুটি প্রেসিডেন্ট নেতৃত্ব দিচ্ছে, ঠিক তখনই সামনে এসে প্রেসিডেন্টের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল ইরানের আর্মি। বলো দাঁড়ান স্যার, আপনি প্রেসিডেন্ট আছেন, আপনাকে সম্মান করি, অসুবিধা নেই, আপনি আপনার সিংহাসনে বসুন। এই সুযোগটা কাজে লাগিয়ে ইরানে আর্মি করে নিল পুরো ইরান দখল, পুরো ইরান দখল করে নিল। আর এইখানেই আর্টিকেল চলে এসছে, বড় বড় আর্টিকেল কি বলছে দেখুন, আইআরজিসি টেক de facto control of Iran government and depending power struggle। তাহলে আইআরজিসি হাতে পুরো ইরানে কন্ট্রোল চলে গেল, ইরান গভর্নমেন্টে কন্ট্রোল চলে গেল। অপরদিকে যদি আপনারা আরো একটা আর্টিকেল দেখেন কি বলছে দেখুন, সাইলেন্ট গ্রুপ তেহরান, ঠিক আছে, রিপোর্ট ইন্ডিকেটেড দ্য আইআরজিসি হ্যাজ বাইপাস, দেখুন কথাটা দেখুন, বাইপাস প্রেসিডেন্ট পেজেশকিয়ান, ঠিক আছে, মিলিটারি কাউন্সিল উইথ Mustafa Ali Khamenei is invisible signs the success the God now control all state function। দেখুন কি বলছে, আইআরজিসি এবার থেকে পুরো দেশটাকে কন্ট্রোল করবে, দেশে যত স্টেট আছে সমস্ত জায়গা কন্ট্রোল করবে। কারণ এই মুহূর্তে প্রেসিডেন্টকে সাইড কাটিয়ে সামনে ফ্রন্টে চলে আসলো কে? সামনে ফ্রন্টে চলে আসলো আইআরজিসি, ইরানের আর্মি। তাহলে প্রেসিডেন্ট ক্ষমতা এখন আর কোনো কাজ রইল না। এবার প্রশ্ন হচ্ছে কেন আসলো প্রেসিডেন্টকে সাইড কাটিয়ে ইরানের আর্মি? কারণটা হচ্ছে এখন লিডারশিপ নেই, আর এইটাকেই বড় সুযোগ সুবিধা পেয়েছে, লিডারশিপ এখন নেই, যেহেতু সুপ্রিম লিডার মারা গেছেন, পরবর্তী যে সুপ্রিম লিডার হলো মুস্তফা আলী খামেনি, সেও আহত বা কোমায় চলে গেছে, এটা শোনা যাচ্ছে। তাহলে ভাই লিডারশিপের জায়গা এখন খালি। এবার প্রশ্ন হচ্ছে অস্ত্র আছে কার কাছে? আর্মির কাছে। লড়াই করছে কে? আর্মি। এবার আর্মি ঠিক করেছে যে ইরানের পুরো ইকোনমি কন্ট্রোল কার হাতে থাকবে? প্রেসিডেন্টের হাতে না, থাকবে কার হাতে? থাকবে ইরানের আর্মির হাতে। আর অপরদিকে জনতা সেন্টিমেন্টালে একদম আছে আর্মি, মানে হিরো। ব্যাস হয়ে গেল, পুরো আইআরজিসি কি করলো? পুরো ইরান দখল করে নিল, এবং এবার থেকে আইআরজিসি পুরো ইরান চালাবে। এবার যখনই আইআরজিসি প্রেসিডেন্টকে সাইড কাটিয়ে সামনে ফ্রন্টে চলে আসলো, ঠিক তখনই তারা ঘোষণা করে দিল যে মিডল ইস্টের মধ্যে, হ্যাঁ মধ্য এশিয়ায় যত ইরান মানে আমেরিকার যত এয়ারবেসগুলো ছিল সেগুলোতে আক্রমণ হয়েছে, এবং আমেরিকার যত কোম্পানি আছে, এবার বুঝুন, প্রথমে এয়ারবেস আক্রমণ, এবার বলছি যত কোম্পানি আছে সেগুলোকে ধ্বংস করবে। মিডল ইস্টে বলতে গেলে সৌদি আরব, বাহরাইন, জর্ডান, ইউএই, এই সমস্ত জায়গায় যত আমেরিকান কোম্পানি, কোন কোন কোম্পানি তারা মেনশন করে দিয়েছে? গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, মেটা, টেসলা, আলফা এবং অ্যাপেল এবং আলফাবেট, এই ধরনের যত কোম্পানি আছে মিডল ইস্টের মধ্যে, এই সমস্ত কোম্পানিগুলোকে আক্রমণ করবে কে? ইরানে আইআরজিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে।
এবার হঠাৎ করে আপনাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে যে এই যে আইআরজিসি কেন টার্গেট করলো আমেরিকার কোম্পানিগুলোকে, মিডল ইস্টে যে কোম্পানিগুলোতে আছে? বলে দিই আপনাদেরকে। এই কোম্পানিগুলোতে আমেরিকার বাসিন্দারাও কাজ করছে এবং লোকাল বাসিন্দারাও কাজ করছে। যদি এই কোম্পানিগুলোর ওপর মিসাইল হামলা হয় তাহলে এই কোম্পানিগুলোকে আর ইনভেস্ট করতে চাইবে না ওই সমস্ত দেশগুলোর মধ্যে, এবং এই হামলায়, মিসাইল হামলায় একটা মানে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই কোম্পানি বিজনেসম্যানরা তখন ডোনাল্ড ট্রাম্পকে চাপ সৃষ্টি করবে যে আপনি যুদ্ধ থামান। এইটাই হচ্ছে ইরানে আইআরজিসি নতুন একটা খেলা। আর যখনই আইআরজিসি এরকম একটা হুমকি দিয়ে দিল যে মিডল ইস্টে সমস্ত অফিসে, আমেরিকার সমস্ত অফিসে হুমকি দেওয়া মানে হামলা হবে, বিজনেসগুলোতে, কোম্পানিগুলোতে হামলা হবে, এবার হামলাটা শুধুমাত্র মিসাইল হামলা তো হবে, ইনফ্রাস্ট্রাকচারের উপর অ্যাটাক করা হবে। আর ঠিক তখনই এই হুমকি দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সামনে থেকে চলে আসলো। এবং ডোনাল্ড ট্রাম্প কি সিদ্ধান্ত নিল, কি বলল, তার বক্তব্য ক্লিয়ার যে এবার ইরান যুদ্ধে ইরানকে এমন আঘাত করবে যেটা ইরান সারা জীবন মনে রাখবে এবং ইরান ভেঙে পড়বে। পাল্টা এরা জবাব তো ইরানও দিয়ে দিয়েছে, কারণ ইরানও এখানে চুপ করে বসে নেই যে তোমাদের ইন্টেলিজেন্সই ইনকমপ্লিট, কমপ্লিট নয়। আর আর্মিকে সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়ে দিল ভাই প্রিপেয়ার ফর এনি অ্যাটাক। ইরানের আইআরজিসি পরিষ্কার বলে দিয়েছে ভাই আর্মি তোমরা রেডি থাকো, যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে। আর এই আর্মিকে এই নির্দেশ দেওয়ার পর 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্লেষণ আমি আপনাদের সামনে এখন করব। ট্রাম্পের বক্তব্য দেখুন, ট্রাম্প কি সত্যি এই যুদ্ধটাকে একটা দীর্ঘ সময় যুদ্ধে নিয়ে যাবে? ট্রাম্প কি সত্যি ইরানকে আবার আক্রমণ করবে, নাকি এই যুদ্ধটা ফিজিক্যাল যুদ্ধ মানে স্থলপথে যুদ্ধে পরিণত হবে? প্রশ্ন একটাই। অপরদিকে আমেরিকার ইতিহাসে একটা রেকর্ড আছে, আমেরিকা কোনোদিন কোনো যুদ্ধ লং টাইম নিয়ে যায়নি, লং টাইম নিয়ে যায়নি। এর ফলে কি হচ্ছে, এই যে আর্মি এখন পুরো ইরান কন্ট্রোল করে নিচ্ছে, এই আর্মির মধ্যে, সেনাবাহিনীর মধ্যে হয়তো ইসরায়েল মুসাদের এজেন্টকে পাঠিয়ে দিতে পারে, যাও এখন কাজ করো। বা এটাও হতে পারে যে আমেরিকা হয়তো সিআইএ এজেন্টকে আর্মি সেনার মধ্যে ঢুকিয়ে দিতে, ইরানের সেনার মধ্যে ঢুকিয়ে দিতে পারে। এটাও সম্ভাবনা আছে, এটাও সম্ভাবনা আছে। যার ফলে এই এজেন্টরা যদি সেনাবাহিনীর মধ্যে ঢুকে যায় তাহলে একটা ইন্টারনাল কনফ্লিক্ট হয়ে যাবে, সব থেকে বড় বিপজ্জনক। কারণটা কোন জায়গায়, আর্মিদের মধ্যে নিজেদের লড়াই শুরু হয়ে যাবে। কে হবে আর্মির চিফ, কে হবে আর্মির হেড, কে ওই জায়গাটা কন্ট্রোল করবে, কে ওই জায়গাটা কন্ট্রোল করবে, এই নিয়ে আর্মি নিজেরাই লড়াই শুরু করে দেবে। আর এইখানেই লড়াই শুরু হলে দেশ ভেঙে যাওয়াটা ঝুঁকি থাকে। আমি যদি আপনাদের উদাহরণ দিই, এটা হচ্ছে সুদান। সুদানের ইতিহাসটা মনে আছে? যে মনে না থেকে এই চ্যানেলে আমি ভিডিও করে দিয়েছিলাম সুদানকে কীভাবে ভেঙেছিল, এইভাবে যে সেনাবাহিনীর মধ্যে মুসাদ এবং সিআইএ এজেন্ট ঢুকেছিল। অপর দিকে যদি আপনারা দেখেন, গুরুত্বপূর্ণ জায়গা, শক্তিশালী মিলিটারি স্টেট যদি একজন নেতা হয়ে ওঠে, ঠিক আছে, এই যে ইরানে এই যে অ্যাগ্রেসিভ মডেল আক্রমণ, আর বিশেষ করে পাকিস্তান এবং ওয়ার্ল্ডের সাথে যে সংঘর্ষ এখন চলছে, এর মাঝে কিন্তু ইরান চাইছে যে ভাই কোনো মধ্যস্থতা পাকিস্তানে, ইসলামাবাদে হবে না। অপরদিকে আর্মির মধ্যে আরও একটা অশান্তি তৈরি হবে। স্টেট অফ হরমুজ কোন নেতা বা কোন লিডার কন্ট্রোল করবে, এই নিয়ে একটা অশান্তি তৈরি হবে। হয়তো স্টেট অফ হরমুজ বন্ধ রাখবে, ট্যাক্স বাড়িয়ে দেবে, যে যখনই আসবে সে তখন নিজের মতো করে খেলা শুরু করবে। এইখানেই আমেরিকা পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যে ইরানে কন্ট্রোল তো চলে গেল সেনাবাহিনীর হাতে, কিন্তু আমেরিকা হয়তো সোজা আঙ্গুলে না ভেঙে আঙুলটা, হাতটা বেঁকিয়ে পুরো খেলাটা হয়তো খেলে দিল। এটাও একটা হতে পারে। কিন্তু এখানে ক্ষেত্রে কিন্তু ভাই আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ভারতের জন্য বিরাট সুযোগ। কারণ এই মুহূর্তে এই সমস্ত কোম্পানিগুলোর উপর যদি হামলা হয় তাহলে এই কোম্পানিগুলো কি আর মিডল ইস্টের মধ্যে থাকবে? তার মিডল ইস্টের মধ্যে ঝাঁপ নামিয়ে দেবে এবং এরা খুঁজবে একটা সেফ কান্ট্রি, সেফ দেশ, যেখানে কি শান্তি আর শান্তি আছে, কোনো প্রকার অশান্তি নেই। তাহলে মিডল ইস্টে যদি আপনারা দেখেন এই মুহূর্তে আনসেফ জায়গা রয়ে গেল। চীনকে তো ভাই ট্রাস্ট ইস্যু, বিশ্বে বিভিন্ন কোম্পানি কিন্তু ট্রাস্ট ইস্যু একটা ব্যাপার থেকেই যায়। অপরদিকে ইউরোপের ক্ষেত্রে যদি দেখা যায় ম্যান পাওয়ার কম, তাই গুরুত্বপূর্ণ জায়গা ভারত। চলো ভারত,
পরিষ্কার হয় চলো ভারত, কারণ এখানে আছে সেফটি, এখানে আছে ডেমোক্রেসি, এখানে আছে মানে স্কিল ইয়ং যে জনসংখ্যা, হ্যাঁ এখানেই আছে, আর ইংরেজি জানাতে ওয়ার্কার অনেক আছে আমাদের। তো সমস্যা কোথায়? চলো ভারতে। গুরুত্বপূর্ণ বার্তা হলো আগামী 10 থেকে 25 বছর নো টেনশন। আর এই জন্যই বলি এই ধরনের কোম্পানিগুলো আমাদের কাছে আরও কোম্পানি চলে আসে। তারা তো ভাই যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি কাজ করে সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি শুধু 10 মিনিট কাজ করবেন, 6 ঘন্টা কাজ আপনার নামিয়ে দেবে কে? এআই। আপনি যে মাধ্যমিক পাস হন, আপনি যে উচ্চ মাধ্যমিক পাস হন, আপনি যে গ্র্যাজুয়েশন পাস হন, আমি আপনাকে বলবো এখন থেকে হাতের শিক্ষা এআই শিখে রাখুন। আজকে যদি আপনি না শেখেন না, আপনি পিছিয়ে পড়বেন। আপনার পাশের বাড়ির ছেলেটা কিন্তু এআই শিখে অনেকটা এগিয়ে গেছে, আপনি কিন্তু পিছিয়ে আছেন। আপনি পিছিয়ে আছেন। আপনার সন্তান হয়তো পড়াশোনা করে বসে আছে বাড়িতে, চাকরি বাকরি পাচ্ছে না। আমি বলবো এই যে সুযোগটা আপনারা দেখলেন, এত কিছু ভিডিওর মধ্যে আলোচনা হলো, এই সুযোগটা হাতছাড়া করবেন না। আর এআই শিখতে গেলে বর্তমানে অন্য কোথাও যেতে হয় না, বাড়ি থেকে খেয়ে দিয়ে এআই শেখা যায় যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে। হ্যাঁ, অন্য কোথাও যেতে হবে না। আমি বলবো, আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে নিন। এই নাম্বারটা দিচ্ছি 9333281334। ঠিক আছে, এই নাম্বারে হাই এআই, হোয়াটসঅ্যাপে হাই এআই লিখে পাঠিয়ে দিন, হাই এআই লিখে পাঠিয়ে দিন। কারণ কেন বলছি, এই নাম্বারটাই আপনার সন্তানে এবং আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। কারণ আপনারা আর্টিকেল দেখলেন, কারণ মিডল ইস্ট থেকেও বড় বড় কোম্পানিগুলো কিন্তু দোকান নামিয়ে দিচ্ছে, ঝাঁপ নামিয়ে দিচ্ছে। চীনের ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু, ইউরোপে ম্যান পাওয়ার নেই, সেফ জোন ভারতে। আর কোম্পানি একটা জিনিসই দেখে যে কে কারা কারা এআই জেনে। আর এআই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই এআই কিন্তু বাড়ি থেকে থেকে খেয়ে কাজ করতে হয়, ওয়ার্ক ফ্রম হোম। তাহলে একটা কথা ক্লিয়ার বলে দিই, যারা এআই শিখতে চাইছেন অন্য কোথাও যেতে হবে না, আমরা শিখিয়ে দেবো আপনাদের এআই। আমরা এআই মাস্টার বানিয়ে দেবো আপনাদেরকে। যারা এআই শিখতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠিয়ে দেবেন, আমাদের টিম অ্যাডমিশনের পুরো ব্যবস্থা আপনাদের করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল আমি আপনাদের সামনে তুলে ধরি। আর এআই শিখলে চাকরির অভাব হবে না। নিজের স্কিলকে আপনি স্ট্রং করে নিন এবং পরিবারের সাথে স্কিলকে আরও বেশি স্ট্রং করে নিন, যাতে আপনার মাসে 1 থেকে 2 লক্ষ টাকা শুধু আপনারই যেন উপার্জন হয়। আর এই টাকা থাকলে, এই টাকাটা কিন্তু আপনার, অন্য কারোর টাকা নয়। টাকা থাকলে বুকে বল আসে, বুকের মধ্যে একটা সাহস আসে, একটা এনার্জি আসে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।